আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি অর্থনীতি প্রথম পত্রের চতুর্থ অধ্যায় বাজার অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নের উত্তর নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি, যেটি তোমাদের জন্য ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট। তো প্রথমে আমরা উদ্দীপকের দিকে লক্ষ্য করি। আমাদের এটা হলো উদ্দীপক। এই ভূমি অক্ষে দেওয়া আছে উৎপাদনের পরিমাণ এবং আমার লম্ব অক্ষে দেওয়া আছে দাম, আয় এবং ব্যয়। এটি হলো আমার এআর এবং এমআর রেখা। পি সমান সমান এআর সমান সমান এমআর। এটি হলো এআর অথবা এমআর রেখা বা দাম রেখা। এআর হলো গড় আয় এবং এমআর হলো প্রান্তিক আয়। তাহলে এটি আমার গড় আয় রেখা এবং এটি আমার প্রান্তিক আয় রেখা। আমরা জানি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের গড় আয় এবং প্রান্তিক আয় পরস্পর সমান, এবং পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের এই গড় আয় রেখা বা প্রান্তিক আয় রেখা হয় এই ভূমি অক্ষের সমান্তরাল। এটি আমাদের এসি অর্থাৎ গড় ব্যয় রেখা এবং এটি হলো এমসি অর্থাৎ প্রান্তিক ব্যয়রেখা। এটি হলো আমাদের উদ্দীপক। এখান থেকে আমাদের গ এবং ঘ নং প্রশ্নের উত্তর করতে হবে। তো গ নং প্রশ্ন হলো যে উদ্দীপকে এখানে আসলে একটি ফার্মের আয় ব্যয় সংক্রান্ত একটি চিত্র দেওয়া আছে, সেখান থেকে আমাদের ফার্মটির মুনাফা নির্ণয় করতে হবে। এরপরে তৃতীয় প্রশ্ন হলো যে গড় ব্যয় রেখা যদি ই এবং জে বিন্দুতে স্থানান্তরিত হয়, অর্থাৎ ই বলতে এই ই বিন্দু এবং জে বিন্দু এখানে যদি স্থানান্তরিত হয় গড় ব্যয় রেখাটি, তাহলে ফার্মটির মুনাফার কি ধরনের পরিবর্তন হবে। এখানে একটি পূর্ণাঙ্গ সৃজনশীল দেওয়া আছে। তাহলে প্রথমে আমরা এই ক নং প্রশ্নের উত্তর জেনে নিই। ক নং প্রশ্নটি হলো যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কি? পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার হলো যে বাজারে অসংখ্য ক্রেতা ও বিক্রেতা থাকবে এবং একটি সমজাতীয় পণ্য একটি ন্যূনতম দামে ক্রয় বিক্রয় হবে। এককভাবে কোনো ক্রেতা বা বিক্রেতা বাজার দামকে প্রভাবিত করতে পারে না, এরকম দ্রব্যের বাজারকে বলা হয় পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। তাহলে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলতে কি বুঝতেছি? যে বাজারে অসংখ্য ক্রেতা থাকবে এবং অসংখ্য বিক্রেতা থাকবে এবং একটি সমজাতীয় পণ্য একটি নির্দিষ্ট দামে ক্রয় বিক্রয় হবে। তো সেই বাজারে এককভাবে কোনো ক্রেতা যদি কোনো দ্রব্য ক্রয় না করে তাহলে বাজারের উপর কোনো প্রভাব পড়বে না। আবার কোনো একজন বিক্রেতা যদি বিক্রয় না করে তাহলেও বাজারের উপরে কোনো প্রভাব পড়বে না। অর্থাৎ দ্রব্যের দাম বাড়বেও না কমবেও না। অর্থাৎ দ্রব্যের দামকে কোনো ক্রেতা বা বিক্রেতা পরিবর্তনের কোনো ভূমিকা রাখতে পারে না। তাহলে কোনো ক্রেতা বা বিক্রেতা দ্রব্যের দামকে পরিবর্তনে কোনো ভূমিকা পালন করতে পারে না। তাহলে এরূপ দ্রব্যের বাজারকে বলা হয় পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। তাহলে আমরা কি লিখব? যে বাজারে অসংখ্য ক্রেতা ও বিক্রেতা থাকে এবং একটি সমজাতীয় পণ্য একটি নির্দিষ্ট দামে ক্রয় বিক্রয় হয় এবং এই দাম থাকে স্থির। কোনো ক্রেতা বা কোনো বিক্রেতা এককভাবে এই দ্রব্যের দামকে প্রভাবিত করতে পারে না, এরূপ দ্রব্যের বাজারকে বলা হয় পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। এবার আমরা খ নং প্রশ্নটি দেখি। খ নং প্রশ্নে দেওয়া আছে যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ভারসাম্যের শর্ত লিখো। তো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটি ফার্মের ভারসাম্যের ক্ষেত্রে শর্ত হলো দুটি। প্রথমটিকে বলি আমরা প্রয়োজনীয় শর্ত এবং পরেরটিকে বলা হয় পর্যাপ্ত শর্ত। তাহলে আমার প্রয়োজনীয় শর্ত বা প্রথম শর্তটি কি? প্রয়োজনীয় শর্ত বা প্রথম শর্ত, ভারসাম্যের প্রথম শর্ত হলো যে এমসি সমান সমান এমআর হতে হবে। ভারসাম্যের প্রথম শর্ত হলো এমসি সমান সমান এমআর হতে হবে। তো এমসি আর এমআর কোথায় সমান হবে বা কিভাবে সমান হবে? যদি এমসি রেখাটা এমআর রেখাকে ছেদ করে, তাহলে এমসি রেখা এবং এমআর রেখা যে বিন্দুতে ছেদ করবে সেই বিন্দুতেই এমসি সমান সমান এমআর হবে। তাহলে আমরা ভারসাম্যের প্রয়োজনীয় শর্ত বা প্রথম শর্ত জানলাম কি? যে এমসি সমান সমান এমআর হতে হবে। তাহলে কখন এমসি আর এমআর সমান হবে? যে এমসি রেখা এমআর রেখাকে যে বিন্দুতে ছেদ করে সেখানে এমসি সমান সমান এমআর হয়। এটা গেল প্রথম শর্ত। তাহলে দ্বিতীয় শর্তটাকে বলা হয় পর্যাপ্ত শর্ত। তাহলে সেই পর্যাপ্ত শর্তটি কি আমরা দেখি। দ্বিতীয় শর্তটাকে বলা হয় পর্যাপ্ত শর্ত। এই পর্যাপ্ত শর্তটি কি? পর্যাপ্ত শর্ত হলো যে এমসি এর ঢাল গ্রেটার দেন এমআর
এর ঢাল। অথবা আমরা এভাবেও লিখতে পারি যে এমসি প্রাইম গ্রেটার দেন এমআর প্রাইম। এখানে প্রাইম বলতেই এমসি এর ঢাল বোঝায়, আর এখানে প্রাইম বলতে এমআর এর ঢাল বোঝায়। অর্থাৎ এমসির ঢাল এমআর রেখার ঢালের চেয়ে বেশি হতে হবে, এমসির ঢালটা এমআর রেখার ঢালের থেকে বেশি হতে হবে। তো কখন এমসি রেখার ঢাল এমআর রেখার ঢালের চেয়ে বেশি হবে? যখন এমসি রেখা এমআর রেখাটিকে নিচের দিক থেকে ছেদ করে উপরে উঠবে, আর সেই বিন্দুর পরে এমসি রেখার ঢাল এমআর রেখার ঢালের চেয়ে বেশি হবে। তো আমরা এই শর্ত দুটি, এই প্রয়োজনীয় শর্ত এবং পর্যাপ্ত শর্ত, এটা এখানেই আমরা দেখতে পাবো। একটু বোঝার চেষ্টা করি। তো প্রয়োজনীয় শর্ত কি ছিল? যে আমার এমসি আর এমআর সমান হতে হবে। তাহলে কখন এমসি এবং এমআর সমান হবে? যে যদি এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি এটি হলো আমাদের এমসি রেখা এবং এটি হলো আমাদের এমআর রেখা। তাহলে এই যে এমসি রেখা এবং এমআর রেখা এই বিন্দুতে ছেদ করছে, তাহলে এই বিন্দুতেই ভারসাম্যের প্রয়োজনীয় শর্ত পালিত হয়েছে। অর্থাৎ এমসি রেখা আর এমআর রেখা যেহেতু ই বিন্দুতে ছেদ করছে, তাহলে ই বিন্দুই হবে আমার ভারসাম্য বিন্দু। এক্ষেত্রে প্রয়োজনীয় শর্ত পালিত হয়েছে। তো ভারসাম্য নিশ্চিত করার জন্য আমাদের দেখতে হয় পর্যাপ্ত শর্ত। পর্যাপ্ত শর্ত কি? যে এমসি এর ঢাল এমআর রেখার ঢালের চেয়ে বেশি হতে হবে। তাহলে কখন বেশি হবে? যদি এমসি রেখা নিচের দিক থেকে ছেদ করে উপরের দিকে উঠে এমআর রেখাকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা হলো আমার এমআর রেখা এবং এই এমসি রেখা নিচের দিক থেকে ছেদ করে উপরের দিকে উঠছে। তাহলে এই বিন্দুর পরে এমসির ঢাল বেশি হতে হবে, এমআর এর ঢাল কম হতে হবে। তাহলে আমরা দেখি যে এই বিন্দুর পরে এমসি রেখাটা উপরের দিকে অবস্থান করছে এবং এমআর রেখাটা তার নিচের দিকে অবস্থান করছে। তাহলে যখন কোনো রেখা উপরের দিকে অবস্থান করে এবং অপর একটি রেখা নিচের দিকে অবস্থান করে, যেই রেখাটি উপরের দিকে অবস্থান করে তার ঢাল হয় বেশি, আর যেই রেখা নিচের দিকে অবস্থান করে তার ঢাল হয় কম। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই ভারসাম্য বিন্দুর পরে এমসি রেখাটা উপরের দিকে যাচ্ছে এবং এমআর রেখাটা ভূমি অক্ষের সমান্তরালে, অর্থাৎ এমসি রেখার নিচে আছে। তার মানে এমসি রেখার ঢাল হলো বেশি এবং এমআর রেখার ঢাল হলো কম। এটি হলো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ক্ষেত্রে একটি ফার্মের ভারসাম্যের শর্ত। একটি হলো প্রয়োজনীয় শর্ত আর এটি হলো পর্যাপ্ত শর্ত। তো এই শর্ত দুটি আমাদেরকে অবশ্যই মুখস্থ রাখতে হবে। এরকম 2 নম্বরের জন্য আসতে পারে, আবার এটি এমসিকিউ এর জন্য আসতে পারে। এবার আমরা দেখব আমাদের মূল যে প্রশ্ন দুটো উদ্দীপক থেকে অ্যান্সার করতে হয়, একটি হলো গ নম্বর আর একটি হলো ঘ নম্বর। তাহলে গ নম্বরে বলছে উদ্দীপকে ফার্মটির মুনাফার পরিমাণ নির্ণয় করো। তা উদ্দীপকের ফার্মটি বলতে আমাদের এখানে যে চিত্র দেওয়া আছে উদ্দীপকে, এটি হলো একটি ফার্মের আয় এবং ব্যয়ের চিত্র। এই আয় এবং ব্যয়ের চিত্র থেকে আমরা তার মুনাফা কি হচ্ছে সেটা নির্ণয় করতে পারবো এবং এই মুনাফার পরিমাণই আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে আমাদেরকে এই কোশ্চেনের অ্যান্সার করার জন্য খাতায় অবশ্যই চিত্রটা এঁকে নিতে হবে। তাহলে এখানে আমার যেহেতু চিত্র আঁকা আছে তাই আমি এই চিত্রটা রাখছি না, অর্থাৎ এই চিত্রটা আমরা খাতায় এঁকে নেব। এঁকে নিলে আমাদের নম্বর পাওয়ার ক্ষেত্রে খুবই সুবিধা, অর্থাৎ কখনোই নম্বর কম দেবে না। আর আমরা যদি চিত্রটা না আঁকি তাহলে হয়তো বা অনেক সময় নম্বর কমও দিতে পারে। যদি শুধু চিত্র ছাড়াই আমরা এই মুনাফার পরিমাণ বের করে দেখাই তাহলে আমাদের যেখানে 3 নম্বর দেওয়ার কথা সেখানে 3 না দিয়ে অনেক সময় 2ও দিতে পারে। তাহলে আমরা খাতায় ছোট্ট করে সুন্দর করে স্কেল এবং পেন্সিল ব্যবহার করে চিত্রটি আঁকবো। চিত্রটি আঁকা খুবই সহজ। এই চিত্রটি যেহেতু সংখ্যামান দেওয়া আছে 10, 20, 30, 40, 50, তো আমরা আগে কিভাবে চিত্রটা আঁকবো সেটা একটু দেখে নিই। প্রথমেই আমরা একটি লম্ব অক্ষ এবং একটি ভূমি অক্ষ আঁকবো। এরপরে আমরা আমাদের ইচ্ছে মতো একটি উপরের দিক নিয়ে এআর এবং এমআর রেখাটা এঁকে নেব। এআর সমান সমান এমআর। এরপরে আমরা আগে আঁকবো এমসি রেখা। তাহলে এমসি রেখা এরকম আকৃতির হয়, বাম থেকে ডানে ঊর্ধ্বগামী, এই এমসি রেখা আঁকলাম। এরপরে এই এমসি রেখা আর এমআর রেখা, এই রেখা দুটো এখানে ছেদ করছে, এখান থেকে আমরা নিচের দিকে যাব। নিচের দিকে গেলে এটা হবে আমার ভারসাম্য পরিমাণ। এখানে ভারসাম্য পরিমাণ কত দেওয়া আছে? 100। তাহলে আমরা এই 100 সংখ্যাটা এখানে লিখব। এরপরে এই বিন্দু থেকে এই দিকে যেটা আসলো এটা হবে আমার সেই দাম যে 40 টাকা। তাহলে এখানে আমরা এই 40 টাকা দাম বসিয়ে দেব। এরপরে আমরা দেখব যে এসি রেখাটা কোথায় আছে।
এই বিন্দুর নিচের দিকে আছে। তাহলে আমরা এই এসি রেখাটা এই বিন্দুর নিচের দিকে এঁকে দেব। এঁকে দিলাম এসি রেখা। এসি রেখা আঁকার সময় আমাদের একটু মনে রাখতে হবে যে এই যে এসি রেখা ইউ আকৃতির, আমরা জানি তো এই ইউ আকৃতির সর্বনিম্ন অংশটাতে এমসি রেখাটা ছেদ করে উপরের দিকে উঠবে। তাহলে এসি রেখা আঁকার সময় আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা যখন এসি রেখা আঁকবো, এসি রেখা যখন এমসিকে স্পর্শ করবে সেই বিন্দু থেকেই আবার তাকে উপরের দিকে উঠাতে হবে। অর্থাৎ এসি রেখার সবচেয়ে ন্যূনতম যে পয়েন্ট, সেই পয়েন্টে এমসি রেখাটা ছেদ করে যাবে। তা আমার আঁকা হয়ে গেল। এখানে আমি পয়েন্ট পাচ্ছি, এই পয়েন্ট বরাবর আমরা পরের সংখ্যামান বসাই দেব 30। তাহলে এর নিচে যা অংশ থাকবে সেখানে আমরা 10, 20 যতগুলো সংখ্যা বসাতে পারি বসিয়ে দেব। এর উপরে আমাদের একটা সংখ্যা দেওয়া আছে 50, এটা 50 লিখলাম, এবং এর উপরে বরাবর একটা বিন্দু দেওয়া আছে আমার। তাহলে এই বিন্দুটা ছিল ই বিন্দু, এটা বিন্দু ছিল এফ, এটা হলো জে। এবার আমরা এই বিন্দুগুলো দিলাম। এভাবে আমরা খুব সহজেই মাত্র অল্প সময়ের মধ্যেই চিত্রটি আঁকতে পারি। তাহলে প্রথম কাজ হলো ভূমি অক্ষ এবং লম্ব অক্ষ আঁকা, এরপরে এআর এবং এমআর রেখা আঁকা, এরপরে আমরা এমসি রেখা আঁকবো। এই যে এমসি রেখার এমআর রেখা যেখানে ছেদগুলো সেখান থেকে নিচের দিকে যাব, এখানে ভারসাম্য সংখ্যামানটা বসাই দেব, পরিমাণ যেটা ভূমি অক্ষের দিকে আছে, আর এখান থেকে এই দিকে আমরা এই সংখ্যামানটা আগে বসাই দেব, এই যে 40, এই ভারসাম্য বিন্দু বরাবর। এরপরে এর উপরে নিচে কি সংখ্যা আছে সেই সংখ্যাগুলোকে নির্দিষ্ট ডিস্টেন্স মেনে নিয়ে আমরা সেই সংখ্যাগুলোকে বসাবো। তারপর আমরা এসি রেখাটা আঁকবো, যে এসি রেখাটা কোথায় আছে, ভারসাম্য বিন্দুর উপরে, নিচে, না ভারসাম্য বিন্দুতে, যেখানে যদি নিচে থাকে তাহলে এইভাবে নিচে এঁকে দেব। খেয়াল রাখতে হবে শুধু যে এসি রেখা এমসি রেখাকে যেখানে স্পর্শ করবে সেখান থেকে সে আবার উপরের দিকে উঠবে, এটুকু শুধু আমাদের খেয়াল করে আঁকতে হবে। তাহলে এভাবেই আমরা খুব সহজেই এই চিত্রটা এঁকে নিতে পারি। তাহলে আমরা সবাই পরীক্ষার খাতায় অবশ্যই চিত্রটি আঁকার চেষ্টা করব। এরপরে আমরা বর্ণনা করব। আমাদের এখানে উদ্দীপকের চিত্রটি যেহেতু আঁকা আছে, তাহলে আমি আর নতুন করে এই চিত্রটি আঁকছি না। মনে করলাম যে এটি আমি গ নং প্রশ্নের উত্তরের জন্য এই চিত্রটি এঁকে নিয়েছি। এবার আমার প্রথম কাজ হলো যে ভারসাম্য বিন্দু কোনটা সেই বিন্দুটা নির্ণয় করা। তাহলে এখানে ভারসাম্যের শর্ত কি, যে এমসি রেখা আর এমআর রেখাকে ছেদ করতে হবে। তাহলে আমরা কোন বিন্দুতে দেখতে পাচ্ছি যে এমসি রেখা আর এমআর রেখা ছেদ করে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এটি হলো এমসি রেখা আর এটি হলো এমআর রেখা। এমসি রেখা আর এমআর রেখা যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুতে ভারসাম্য নির্ধারিত হয়। তাহলে আমার ভারসাম্য বিন্দু কোনটা, ভারসাম্য বিন্দু হলো ই। এরপরে আমরা দেখি এই ভারসাম্য বিন্দু অনুযায়ী এই লম্ব অক্ষের দিকে যে সংখ্যামান আমরা পাবো, এই যে পাচ্ছি সংখ্যামান 40, এটি হলো আমার ভারসাম্য দাম। কেন, এই লম্ব অক্ষে এই দাম, আয় ও ব্যয় পরিমাণ দেখানো আছে। তাহলে এই ভারসাম্য বিন্দু থেকে আমরা এই লম্ব অক্ষের দিকে যে সংখ্যামান দেখতে পাবো সেটাই হবে আমার ভারসাম্য দাম, এবং এই ভারসাম্য বিন্দু থেকে নিচের দিকে ভূমি অক্ষের দিকে আমরা যে সংখ্যামান পাবো সেটাই হবে ভারসাম্য পরিমাণ। এরপরে আমরা মোট আয় বের করব, মোট ব্যয় বের করব, তারপর মোট আয় থেকে মোট ব্যয় বাদ দিলে আমার যা থাকবে সেটি হবে আমার মুনাফার পরিমাণ। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি যে গ নং প্রশ্নের উত্তরের জন্যে যে চিত্রে ই হলো ভারসাম্য বিন্দু, চিত্রে ই হলো ভারসাম্য বিন্দু। কেন ভারসাম্য বিন্দু, আমরা এখানে দেখতে পাচ্ছি, আমরা খ নং প্রশ্নের উত্তরে জেনে গেছি যে এমসি রেখা এমআর রেখাকে যেখানে ছেদ করবে সেখানেই এমসি আর এমআর সমান হবে, আর সেটাই হলো আমার ভারসাম্যের শর্ত। তার মানে সেই ভারসাম্যের শর্ত অনুযায়ী ই হচ্ছে আমার ভারসাম্য বিন্দু। আর পর্যাপ্ত শর্ত কি, যে এমসি রেখা এমআর রেখাকে নিচ থেকে ছেদ করে উপরের দিকে যাবে। এখানে কিন্তু এমসি রেখাটা এমআর রেখাকে নিচ থেকে ছেদ করে উপরের দিকে গেছে, তাহলে ই হলো আমার ভারসাম্য বিন্দু। তাহলে ভারসাম্য বিন্দু অনুযায়ী আমরা দেখি এই লম্ব অক্ষের দিকে যে সংখ্যামান পাবো সেটা হবে ভারসাম্য দাম, এবং ভূমি অক্ষের দিকে যে সংখ্যামান পাবো সেটাই হবে ভারসাম্য পরিমাণ। তাহলে আমার ভারসাম্য দাম কত, ভারসাম্য দাম হলো 40 টাকা। এই ভারসাম্য দামকে আমরা কি দিয়ে প্রকাশ করি, পি দিয়ে। তাহলে আমরা এই 40 টাকা এভাবে না লিখে আমরা লিখতে পারি যে পি ইকুয়াল 40 টাকা, দুইভাবে আমরা লিখতে পারি। এরপরে আমার বের করতে হবে ভারসাম্য পরিমাণ। তাহলে পরের কাজ হলো আমার ভারসাম্য পরিমাণ বের করা। ভারসাম্য পরিমাণ, ভারসাম্য পরিমাণকে কি দিয়ে প্রকাশ করি, কিউ দিয়ে প্রকাশ করি। তাহলে ভারসাম্য পরিমাণ কি পাচ্ছি, এখান থেকে নিচের দিকে আমরা যে সংখ্যামান পাচ্ছি 100, এটি হলো আমার ভারসাম্য
পরিমাণ। তাহলে ভারসাম্য পরিমাণ হলো 100 একক। আবার বলছি যে আমার প্রথম কাজ হলো ভারসাম্য বিন্দু কোনটা সেটা নির্ণয় করা। আমার এই যে এফ বিন্দু আছে এটা ভারসাম্য বিন্দু না ই ভারসাম্য বিন্দু, সেই ভারসাম্য বিন্দুটা নির্ণয় করা। তো ভারসাম্য বিন্দু জানবো কি করে? দেখবো যে এমসি রেখা এবং এমআর রেখা যেখানে ছেদ করবে সেটাই হবে আমার নিশ্চিত ভারসাম্য বিন্দু। তাহলে এটা হলো এমসি রেখা, এটা এমআর রেখা এখানে ছেদ করছে, তাহলে এটা হলো ভারসাম্য বিন্দু। ভারসাম্য বিন্দু অনুযায়ী আমি ভূমি অক্ষের দিকে যদি যাই যে সংখ্যামান দেখতে পাবো সেটাই হলো আমার ভারসাম্য পরিমাণ, এবং ভারসাম্য বিন্দু অনুযায়ী আমরা এই লম্ব অক্ষের দিকে অর্থাৎ বাম দিকে আমরা যে সংখ্যামান দেখতে পাবো বরাবর সেটাই হবে আমার ভারসাম্য দাম। তাহলে আমরা ভারসাম্য দাম পেলাম 40 টাকা, ভারসাম্য পরিমাণ পেলাম 100 একক। এরপরে আমরা আমাদের বের করতে হবে যেটা, সেটা হলো যে গড় ব্যয়ের পরিমাণ কত। গড় ব্যয়, গড় ব্যয়কে কী দিয়ে প্রকাশ করা হয়? গড় ব্যয়কে প্রকাশ করা হয় এসি দিয়ে। তাহলে আমার গড় ব্যয় কত সেটা বের করতে হবে। তাহলে আমার গড় ব্যয় রেখাটা কোন বিন্দুতে আছে? আমরা দেখতে পাচ্ছি যে এই যে গড় ব্যয় রেখাটা এই ভারসাম্য পরিমাণের সাথে এই এফ বিন্দুতে আছে। তাহলে এটি এই গড় ব্যয় রেখা আমার এটা এসি, এই রেখাটি দেখতে পাচ্ছি আমরা এফ বিন্দুতে। তাহলে এই এফ বিন্দু অনুযায়ী এই লম্ব অক্ষের দিকে যে সংখ্যামান আছে সেটাই হবে আমার গড় ব্যয়ের পরিমাণ। তাহলে গড় ব্যয় রেখা যেহেতু এফ বিন্দুতে আছে তাহলে আমার গড় ব্যয়ের পরিমাণ হলো 30। তাহলে আমার গড় ব্যয় এসি সমান সমান হলো 30 টাকা। তাহলে আমি ভারসাম্য দাম পেলাম, ভারসাম্য পরিমাণ পেলাম এবং সেই সাথে গড় ব্যয় পেলাম। এবার আমার কাজ হলো মোট আয় বের করা। তাহলে আমরা মোট আয় বের করি। মোট আয়, এই মোট আয়কে সংক্ষেপে টি আর দিয়ে প্রকাশ করা হয়। তাহলে আমরা মোট আয় কথাটা যদি না লিখি, সংক্ষেপে যদি টি আর লিখি তবুও কোনো সমস্যা নেই। তো টি আর আমরা দুইভাবে পাই, অর্থাৎ মোট আয় দুইভাবে পাই। একটা হলো দাম গুণন পরিমাণ, অথবা আমরা পাবি যে গড় আয়কে যদি পরিমাণ দিয়ে গুণ করি তাহলেও আমরা পাবো মোট আয়। তাহলে গড় আয় এআরকে যদি উৎপাদনের পরিমাণ দিয়ে গুণ করি তবুও পাবো আমরা মোট আয়। তা আমরা আসলে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে জানি যে যেটাই দাম সেটাই গড় আয় এবং সেটাই প্রান্তিক আয়। তাহলে আমরা দাম কত পেয়েছি? 40 টাকা, আর এটাই আমরা লিখতে পারি যে এটাই আমাদের গড় আয়। তাহলে আমরা এটা লিখলেও হয় না লিখলেও হয়, আমরা সরাসরি দাম দিয়েও করতে পারি। তাহলে মোট আয় সমান সমান আমরা কি জানি যে দাম গুণন পরিমাণ, অর্থাৎ আমার টোটাল উৎপাদনের পরিমাণ কত এবং সেটা কত দামে বিক্রি করলাম এই দুটো যদি গুণ করি তাহলে আমি কি পাবো? মোট আয়। তাহলে দাম গুণন পরিমাণ আমরা এটা বাংলাও লিখতে পারি, অথবা পি ইন্টু কিউ লিখতে পারি সরাসরি, যে টি আর সমান সমান পি ইন্টু কিউ। তাহলে পি হলো দাম, দাম কত পেয়েছি আমরা? 40 টাকা। আর কিউ হলো কি? ভারসাম্য পরিমাণ, পরিমাণ কত পেয়েছি? 100 একক। তাহলে আমরা মোট আয় কত পাচ্ছি? মোট আয় পাচ্ছি আমরা 4000 টাকা। এরপরে আমার কাজ হলো মোট ব্যয় বের করা। তাহলে মোট ব্যয় বের করি। মোট ব্যয়কে কি দিয়ে প্রকাশ করা হয়? টি সি দিয়ে, টোটাল কস্ট। এটা আমরা কিভাবে পাই? যে এসি গুণন কিউ। আমরা বাংলাও লিখতে পারতাম যে গড় ব্যয় গুণন পরিমাণ। আমরা সবসময় সংক্ষেপে লেখার চেষ্টা করব, কারণ সময়ের একটা বিষয় আছে যা আমাদেরকে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সেটা শেষ করতে হবে। এই জন্য এই যে মোট আয় টি আর সমান সমান সরাসরি আমরা পি ইন্টু কিউ লিখব, এবং মোট ব্যয় টিসি সমান সমান এসি ইন্টু কিউ লিখব। তো এসি হলো গড় ব্যয় আর এটা হলো উৎপাদনের পরিমাণ। গড় ব্যয় বলতে কি বুঝি? একটা দ্রব্য উৎপাদনের পেছনে কত খরচ। তাহলে একটা দ্রব্যের উৎপাদনের পেছনে যেটা খরচ সেটা হলো এসি, আর কিউ হলো আমার টোটাল কতটা দ্রব্য উৎপাদন করলাম। তাহলে এই দুটো যদি গুণ করি তাহলে আমরা কি পাবো? মোট ব্যয় পাবো, টোটাল কস্ট পাবো। তাহলে আমার গড় ব্যয় কত পেয়েছিলাম আমি? 30, আর উৎপাদনের পরিমাণ আমাদের কত? 100। তাহলে 30 আর 100 যদি গুণ করি তাহলে আমরা পেয়ে যাব 3000 টাকা। তাহলে মোট আয় পেলাম 4000 টাকা এবং মোট ব্যয় পেলাম 3000 টাকা। তাহলে আমরা অনায়াসেই দেখতে পাচ্ছি যে আমাদের তাহলে মুনাফার পরিমাণ কি হবে। তাহলে অবশ্যই আমাদের এখানে লাভ হবে। তাহলে আমরা মুনাফা বের করি। মুনাফাকে পাই দিয়ে প্রকাশ করা হয়। এই মুনাফা পাই সমান সমান কি? যে মোট আয় থেকে আমাকে মোট ব্যয় বিয়োগ দিতে হবে। মোট আয় থেকে যদি আমি মোট ব্যয় বাদ দিই তাহলেই পাবো মুনাফার পরিমাণ। তাহলে আমরা মোট আয় থেকে মোট ব্যয় বিয়োগ দেব। তাহলে মোট আয় আমরা কত পেলাম? 4000, এবং মোট ব্যয় পেলাম কত? 3000। এই দুটো যদি আমরা বিয়োগ করি, 4000 থেকে 3000 বাদ দিই তাহলে আমরা পাবো
1000 টাকা। আর এটাকেই বলা হচ্ছে অস্বাভাবিক মুনাফা। অস্বাভাবিক মুনাফা। তাহলে অস্বাভাবিক মুনাফা কত টাকা অর্জন করে? 1000 টাকা ফার্মটি অস্বাভাবিক মুনাফা অর্জন করছে। তাহলে আমরা ফার্মের এই মুনাফার পরিমাণ পেয়ে গেছি। মুনাফা কত? 1000 টাকা। আর এটাকে বলা হয় অস্বাভাবিক মুনাফা। যদি আমাদের আয় এবং ব্যয় পরস্পর সমান হয় তাহলে এটা হবে 0। যদি 0 হয় মুনাফা তাহলে সেটাকে বলা হয় স্বাভাবিক মুনাফা। আর যদি আমার আয়ের থেকে ব্যয় বেশি হয় তাহলে আমার আয় থেকে ব্যয় বাদ দিলে সেটা আসবে কি? মাইনাস, অর্থাৎ ব্যয় যেহেতু বেশি, যতটুকু ব্যয় বেশি সেটা হবে আমার ক্ষতি। তাহলে এক্ষেত্রে আমরা ফার্মের মুনাফা পেলাম কি? যে মুনাফা হলো 1000 টাকা, আর এটাকে বলা হচ্ছে অস্বাভাবিক মুনাফা। এবার আমরা আমাদের পরের প্রশ্ন ঘ নং কোশ্চেনের দিকে তাকাই। কি বলছে? যে গড় ব্যয় রেখা যদি ই ও জে বিন্দুতে স্থানান্তরিত হয় তাহলে মুনাফার কি পরিবর্তন হবে ব্যাখ্যা করো। তাহলে আমরা দেখি যে আমাদের উদ্দীপকে আমাদের এই ঘ নং কোশ্চেনের অ্যান্সার করার জন্য আবার এই চিত্রটি পরীক্ষার খাতায় আঁকতে হবে। তাহলে এবার আমরা এই ঘ নং কোশ্চেনের অ্যান্সার করি। এই চিত্রটি আমরা আবার খাতায় আঁকবো। তো এবার আমার বলছে কি? যে গড় ব্যয় রেখা প্রথমত ই বিন্দুতে, এরপরে জে বিন্দুতে। তার মানে গড় ব্যয় রেখা আর এই এফ বিন্দুতে থাকবে না। তাহলে গড় ব্যয় রেখা এবার আমাদের কোথায় আঁকতে হবে? গড় ব্যয় রেখাটা এবার আমরা আঁকবো এই ই বিন্দুতে। এই ই বিন্দুতে আঁকলাম আমরা গড় ব্যয় রেখা। এটা আমাদের নতুন গড় ব্যয় রেখা, এটার নাম দিলাম AC1। তাহলে এই পূর্বের যে এসি রেখা, এই এসি রেখা আমরা রাখতেও পারি আবার নাও রাখতে পারি। রাখলেও কোনো সমস্যা নেই, না রাখলেও কোনো সমস্যা নেই। আমরা যদি এই এসি রেখা দিয়ে, এটা পুরাতন এসি রেখা, এর জন্য এর নাম রাখবো এসি। এরপরে আমাকে এসি রেখা ই বিন্দুতে স্থানান্তরিত করতে বলছে। তাহলে ই বিন্দুতে যখন আমি এসি রেখা আঁকবো তখন এর নাম দেবো আমরা AC1। এতে আমাদের পূর্বের এসি রেখা আমরা রাখতেও পারি, নাও রাখতে পারি। আমরা যদি না রাখি তাহলে শুধু এই ই বিন্দুতে এসি রেখা আঁকবো, আর যদি রেখে দিই তাতে কোনো সমস্যা নেই। তাহলে আমার প্রথম কাজ হলো এই চিত্রটা আঁকা। তাহলে আমরা খাতায় এই চিত্রটা আঁকবো। তো এসি রেখাটা এবার আমরা ই বিন্দুতে আঁকবো। এই ই বিন্দুতে আমরা এই এসি রেখা আঁকলাম। তাহলে ই বিন্দুতে এসি রেখা আঁকলাম। আবার আমার বর্ণনা আগের মতোই হবে। তো বর্ণনা আমরা কিভাবে করব? যে চিত্রে ই হলো আমাদের ভারসাম্য বিন্দু, ভারসাম্য বিন্দুর কোনো চেঞ্জ নেই। কেন? ভারসাম্য বিন্দু আগেও যেটা ছিল এখনও সেটাই থাকবে। আমার শুধু এসি রেখাটাকে শিফট করতে হবে। এসি রেখা আগে এফ বিন্দুতে ছিল, এখন ই বিন্দুতে আঁকতে হবে। ভারসাম্য বিন্দুর পরিবর্তন হবে না কেন? ভারসাম্য বিন্দুর যে শর্ত এমসি আর এমআর রেখা অনুযায়ী, এমসি রেখা আর এমআর রেখা যেখানে ছেদ করবে সেখানে ভারসাম্য বিন্দু হবে। তো আমরা তো এমসি রেখা বা এমআর রেখা কোনোটাকেই চেঞ্জ করতেছি না, এই জন্য ভারসাম্য বিন্দুর কোনো পরিবর্তন হবে না। তাহলে ভারসাম্য বিন্দু যা ছিল তাই আছে, অর্থাৎ ই বিন্দুই আছে। সেই সাথে ভারসাম্য দাম এবং পরিমাণেরও কোনো চেঞ্জ হবে না। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এটা হলো আমার ভারসাম্য পরিমাণ 100 একক, এবং এখান থেকে এই দিকে যাব আমরা যে সংখ্যামান পাবো সেটাই হলো আমার ভারসাম্য দাম। তাহলে ভারসাম্য দাম কত? ভারসাম্য দাম আগেরটাই থাকবে 40 টাকা, এবং ভারসাম্য পরিমাণ আগের এককই, অর্থাৎ 100 একক। তো আমার চেঞ্জ হবে কোনটা? শুধুমাত্র গড় ব্যয়টা চেঞ্জ হবে। তাহলে এবার গড় ব্যয় রেখা কোন বিন্দুতে? ই বিন্দুতে। তাহলে ই বিন্দুতে যেহেতু গড় ব্যয় রেখা, তাহলে এই ই বিন্দু অনুযায়ী আমরা বামের দিকে দেখব। এই বামের দিকে আমরা যে সংখ্যামান পাবো সেটাই হবে গড় ব্যয়। তাহলে এবার আমার এই গড় ব্যয় এসি সমান সমান হবে 40 টাকা। আমার ভারসাম্য দাম এবং ভারসাম্য পরিমাণের যেহেতু কোনো চেঞ্জ হয়নি, তাহলে আমার মোটায় আবার আগের মতোই থাকবে। তাহলে মোটায় বের করার ফর্মুলা আমরা লিখব দাম ইন্টু পরিমাণ বা পি ইন্টু কিউ। তাহলে 40 গুণন 100 সমান সমান 4000 টাকা আমার মোটায় পেলাম। তো আমার চেঞ্জ হবে কোনটা? চেঞ্জ হবে আমার মোট ব্যয়। মোট ব্যয় এসি গুণন কিউ। এবার তাহলে এই এসির জায়গায় আমরা কত লিখব? আমরা দেখতে পাচ্ছি যে এসি রেখা ই বিন্দুতে যাওয়ার কারণে আমার গড় ব্যয় অর্থাৎ এসি হলো 40 টাকা। তাহলে এইবার আমার এসি হবে 40। তাহলে এই 40 আর 100 যদি গুণ করি তাহলে আমরা কত পাবো? তাহলে আমরা পাবো 4000 টাকা। তাহলে আমার আগে আয় যা ছিল এখনও আয় তা আছে, কিন্তু আমার ব্যয় চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ ব্যয় এখন আমার 4000 টাকা। তাহলে অবশ্যই মুনাফা চেঞ্জ হবে। তাহলে মুনাফা পাই সমান সমান কী হবে? টিআর মাইনাস টিসি। তাহলে টিআর হলো 4000, এবার আমরা টিসিও পেয়েছি 4000 টাকা। তাহলে 4000 থেকে 4000 টাকা যদি আমরা বিয়োগ দিই তাহলে আমরা কত পাবো? 0 টাকা। তাহলে আয় এবং ব্যয় যদি পরস্পর সমান হয় তাহলে আমার মুনাফা হবে কি? 0। আর এটাকেই বলা হচ্ছে স্বাভাবিক মুনাফা।
তার মানে আমরা কি দেখতে পাচ্ছি যে এসি রেখা যখন ই বিন্দুতে শিফট করে তখন মুনাফাটা হয় স্বাভাবিক মুনাফা। তাহলে আমরা কি লিখব যে এসি রেখা ই বিন্দুতে হলে ই বিন্দুতে গেলে মুনাফা হয়, মুনাফা কি হয়, মুনাফা হয় স্বাভাবিক, মুনাফা হয় স্বাভাবিক মুনাফা। তো আমাদেরকে কিন্তু ওইগুলো অবশ্যই পরীক্ষার খাতায় লিখতে হবে। আমার এখানে গণন কোশ্চেনের জন্য আমি এটা লিখেছিলাম, তাই এখানে আমি শুধু এই গড়বেটা পরিবর্তন হচ্ছে, তাই শুধু গড়বের সংখ্যামানটা এখানে চেঞ্জ করেছি। বাকি আদার্স সব কিছুই কিন্তু পরীক্ষার খাতায় আমাদের অবশ্যই লিখতে হবে। তো এবার আমরা ই বিন্দুর ব্যাখ্যা করে ফেলেছি, জে বিন্দুর ব্যাখ্যা করব। তাহলে ওই একই চিত্রে আমরা এবার যে বিন্দুতে এসি রেখাটাকে শিফট করব। তাহলে আমাদেরকে নতুন করে আবার চিত্র আঁকতে হবে না, ওই চিত্রেই আমরা এসি রেখাটা আরেকবার আঁকবো। যেহেতু আমাদের দুটো বিন্দুতে ব্যাখ্যা করতে বলছে একসাথে, তাই এই এসি রেখাটা এবার আমরা যে বিন্দুতে আঁকবো সেই চিত্রেই একে ব্যাখ্যা করব। তাহলে যে বিন্দু কোনটা, এটা। তাহলে এখানে আমাদের এসি রেখা আঁকতে হবে। তাহলে এখানে যদি এসি রেখা আঁকি, এসি রেখা আঁকবো কী করে, যে এখান থেকে নিচের দিকে নামবো, এই এমসি রেখাকে যেখানে স্পর্শ করবে সেখান থেকে আবার এসি রেখাটা উপরের দিকে উঠবে। তাহলে আগেরটার নাম দিয়েছিলাম AC1, এটার নাম দিব আমরা AC2। তাহলে এই ভারসাম্য বিন্দু থেকে এখান থেকে আমাদেরকে এটা মিলিয়ে দিতে হবে এবং এখান থেকে আমাদের বামের দিকে মিলাতে হবে। এটুকুই হলো আমার বাড়তি কাজ। অর্থাৎ চিত্রটা আমি প্রথমেই একবার এঁকে নিতে পারতাম, আমরা এক এক করে বোঝার জন্য একটার পর একটা আঁকতেছি। আমরা এসি রেখাটাকে যে বিন্দুতে আঁকছি, এবার আমরা আবার ব্যাখ্যা করব। তো আমরা যদি হুবহু আবার এখান থেকে ব্যাখ্যা করতে চাই, শেষ পর্যন্ত আবার এভাবেই ব্যাখ্যা করতে পারি, আবার শর্টেও ব্যাখ্যা করতে পারি। তো সেটা কিভাবে, সেটা আমরা লিখব এসি রেখা যখন যে বিন্দুতে, এসি রেখা যখন যে বিন্দুতে, তখন আমার গড় ব্যয় কত, গড় ব্যয় এসি সমান সমান কত দেখতে পাচ্ছি আমরা 50। তাহলে তখন আমার গড় ব্যয় হলো 50 একক। আমরা এই 50 একক লিখব, আর বাকিগুলো লিখব না। এখানে লেখা আছে তাই আমি মুছে দিচ্ছি না, তাই আমি যেটা যেটা লিখতেছি শুধু সেটুকুই লিখতে হবে। তো পরবর্তীতে আমরা লিখব কি, এসি রেখা যখন যে বিন্দুতে, তখন আমার গড় ব্যয় এসি সমান সমান কত, 50 টাকা। তো আমার মোটায় তো আগেই বের করা থাকবে, কারণ আমি ই বিন্দুতে যেহেতু বের করছি এজন্য আগেই বের করা থাকবে। তো এই জন্যে আমার নতুন করে আর মোটায় বের করতে হবে না, কারণ ভারসাম্য দাম, ভারসাম্য পরিমাণ এগুলো চেঞ্জ হবে না। তাহলে চেঞ্জ হবে কোনটা, শুধু ব্যয় চেঞ্জ হয়ে যাবে। তাহলে তখন মোট ব্যয় কত হবে, তখন মোট ব্যয় টিসি সমান সমান এসি গুণন কিউ। তো এটা যেহেতু আমার 50, তাহলে এখন আমি এখানে 50 লিখব। তাহলে 4000-এর জায়গায় এখন আমার এটা কত হবে, 5000 হবে। তাহলে মুনাফা কী হবে, মুনাফা টিআর মাইনাস টিসি। টিআর তো আগে যা ছিল তাই 4000 টাকা, কিন্তু এবার টিসি অর্থাৎ মোট ব্যয় আমার কত হয়ে গেছে, 5000 টাকা হয়ে গেছে। তাহলে মোট ব্যয় যেহেতু 5000 টাকা হয়ে গেছে, তাহলে 4000 টাকা থেকে 5000 টাকা যদি আমি বিয়োগ দেই, তাহলে আমি কি পাবো, -1000 পাবো, -1000। তাহলে যেহেতু মাইনাস, অর্থাৎ আমি দেখতে পাচ্ছি আমার আয়ের থেকে ব্যয়টা বেশি। কত টাকা বেশি, এই 1000 টাকা বেশি। তাহলে এক্ষেত্রে আমার কি হচ্ছে, এক্ষেত্রে আমার ক্ষতি হয়। তাহলে তখন ক্ষতি হয় কত, 1000 টাকা। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, যে এসি রেখা যখন যে বিন্দুতে শিফট করতেছে তখন আমার খরচ হচ্ছে 5000 টাকা, আর আয় ছিল আগের 4000 টাকায়, তখন আমার ক্ষতির পরিমাণ হচ্ছে 1000 টাকা। অর্থাৎ এসি রেখা যে বিন্দুতে শিফট করলে আমার 1000 টাকা ক্ষতি হয়। তাহলে আমরা দেখতে পেলাম এসি রেখা যখন ই বিন্দুতে, তখন আমার আয় এবং ব্যয় সমান হয়, অর্থাৎ মুনাফা হয় স্বাভাবিক। আর এসি রেখা যখন যে বিন্দুতে যায় তখন আমার আয়ের থেকে ব্যয়টা বেশি হয়, তখন আমার 1000 টাকা ক্ষতি হয়। তো এই যে ঘনং প্রশ্নটি, তো ঘনং প্রশ্নটিতে আমরা এসি রেখাকে দুটো বিন্দুতে স্থানান্তর করেছি। তো তোমাদের পরীক্ষায় যদি কোশ্চেন আসে, কখনো দুটো বিন্দুই থাকতে পারে, কখনো বা একটা বিন্দু দিয়ে শুধুমাত্র থাকবে, হয় ই বিন্দুতে থাকবে, না হলে যে বিন্দুতে থাকবে। তাহলে যদি শুধু ই বিন্দুতে থাকে, তাহলে আমরা এই ব্যাখ্যা করছিলাম
সেখান থেকে ব্যাখ্যা করব মুনাফা হবে স্বাভাবিক। আর যদি যে বিন্দুতে যায় তাহলে আমরা কিভাবে ব্যাখ্যা করব, এসি রেখা যে বিন্দুতে আঁকবো, আবার চিত্রে হলো ভারসাম্য বিন্দু, ভারসাম্য দাম 40 টাকা, ভারসাম্য পরিমাণ, এই প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত আসতে হবে। তাহলে পরীক্ষায় কখনো দুটো বিন্দুও থাকবে, কখনো বা শুধু একটা বিন্দুই থাকতে পারে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি যে হলো ভারসাম্য বিন্দু, এই ভারসাম্য বিন্দুর নিচে যখন এসি রেখা ছিল তখন আমার মুনাফা হয়েছিল অস্বাভাবিক। এরপরে ভারসাম্য বিন্দু এই ভারসাম্য বিন্দুতেই অর্থাৎ বিন্দুতেই যখন এসি রেখা আসলো তখন আমার মুনাফা হলো স্বাভাবিক। আর এই ভারসাম্য বিন্দুর উপরে হলো যে বিন্দু, ভারসাম্য বিন্দুর উপরে যখন আমার এসি রেখা শিফট করলো তখন আমার মুনাফা হলো কি, মুনাফা হলো ক্ষতি। তো আমরা চিত্র দেখলেই বুঝতে পারবো যে আমার এই ফার্মটির মুনাফা কি স্বাভাবিক হবে না অস্বাভাবিক হবে নাকি লোকসান হবে বা ক্ষতি হবে। তাহলে ভারসাম্য বিন্দুতে যদি এসি রেখা থাকে আমার উদ্দীপকে, তাহলে আমরা দেখলেই বুঝতে পারবো যে মুনাফা হবে স্বাভাবিক। যদি ভারসাম্য বিন্দুর নিচে থাকে এসি রেখা তাহলে আমার মুনাফা হবে অস্বাভাবিক। আর যদি ভারসাম্য বিন্দুর উপরে থাকে এসি রেখাটা তাহলে আমাদের মুনাফা হবে ক্ষতি, অর্থাৎ তখন লোকসান হবে। তো অনেক সময় কোশ্চেন এভাবে স্পেসিফিকলি এবং যে বিন্দুতে স্থানান্তর হওয়ার কথা বলাও না থাকতে পারে। থাকতে পারে কি যে আমার এসি রেখা এফ বিন্দুতে ছিল, তো আমার যদি বলতো যে ফার্মটি যদি স্বাভাবিক মুনাফা অর্জন করতে চায় তাহলে এসি রেখার কি পরিবর্তন করতে হবে। তাহলে আমার প্রথম এসি রেখা ছিল এফ বিন্দুতে যখন ছিল তার এটা ভারসাম্য বিন্দু নিচে, তখন অস্বাভাবিক মুনাফা হচ্ছিল। তাহলে আমরা স্বাভাবিক মুনাফার জন্য কি দেখলাম যে এসি রেখাটা ভারসাম্য বিন্দুতেই স্থানান্তর করতে হবে। ভারসাম্য বিন্দুতে যদি এসি রেখা হয় তাহলে মুনাফা হবে স্বাভাবিক। তখন আমার ভারসাম্য বিন্দুতে এসি রেখা এঁকে মুনাফার পরিমাণ বের করে দেখাতে হবে। আবার যদি যে বিন্দুতে আমার প্রথম এসি রেখা থাকে আর আমার মুনাফার পরিমাণ বের করতে বলে তাহলে আমরা সহজে মুনাফার পরিমাণ স্বাভাবিক প্রক্রিয়ায় বের করব। গণন কোশ্চেনে আমরা যেভাবে করলাম বের করে দেখব কি যে এসি রেখা যদি যে বিন্দুতে তাহলে হবে ক্ষতি হবে 1000। এরপরে আমার কোশ্চেন তার উল্টা থাকতে পারে, সেটা হলো কি যে এসি রেখা যদি এবার এবং এফ বিন্দুতে স্থানান্তরিত হয়, অথবা যে ফার্মটি যেহেতু ক্ষতির সম্মুখীন হচ্ছে, ফার্মটি যদি অস্বাভাবিক মুনাফা অর্জন করতে চায় তাহলে এসি রেখার কি পরিবর্তন করতে হবে। তাহলে যে বিন্দুতে এসি রেখা আছে তখন আমার মুনাফা বের করতে বলছে, তখন আমার মুনাফা হবে ক্ষতি। এরপরে আমার প্রশ্ন বলছে যে ফার্মটি যদি এবার অস্বাভাবিক মুনাফা অর্জন করতে চায় তাহলে এসি রেখার কি পরিবর্তন করতে হবে। তাহলে আমরা বুঝতে পারতেছি যে এসি রেখা নিচের দিকে নামাতে হবে। তাহলে কখন এসি রেখা কোথায় থাকলে আমার অস্বাভাবিক মুনাফা অর্জন করবে, ভারসাম্য বিন্দুর নিচের দিকে। তাহলে ভারসাম্যর বিন্দুর নিচের যে কোনো একটা বিন্দুতে আমার এসি রেখা এঁকে ব্যাখ্যা করতে হবে। তো এটি ছিল আজকের এই কোশ্চেন। আশা করি বুঝতে পেরেছ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।